সাবেক আইজিপি বেনজিরের পরিবারের আয়কর নথি, কোম্পানির কাগজ দুদকে তথ্য প্রমাণের অপেক্ষা। আশ্রমের আড়ালে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি সহ নানা অভিযোগে মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, ডিবিতে জিজ্ঞাসাবাদ। সিলেট অঞ্চলে ৪৮ ঘন্টার মধ্যে আকস্মিক বন্যার সতর্কতা, রোববার থেকে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস। আগামীতে গ্রীষ্ম মোকাবেলায় পূর্ব প্রস্তুতিতে জোর, কৃত্রিম বৃষ্টির জন্য প্রয়োজন বড় পরিসরে গবেষণা, বলছেন বিশেষজ্ঞরা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি শাফাতুল করিম এবং আমি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের জাতীয় পরিচয়পত্র, আয়কর নথি ও কোম্পানির কাগজপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গণমাধ্যমের প্রতিবেদন, বেনজিরের বক্তব্য ও নিজস্ব অনুসন্ধান শেষে প্রকৃত সত্য বের করা হবে, বলছে সংস্থাটি। টিআইবি বলছে, বেনজিরের প্রতি পক্ষপাতিত্ব করা হলে তা ভবিষ্যতের জন্য নেতিবাচক নজির হয়ে থাকবে। একটি জাতীয় দৈনিকে অবৈধ সম্পদ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন এবং পরে আত্মপক্ষ সমর্থনের পর আলোচনায় আসেন সাবেক আইজিপি বেনজির। রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, ৫ তারকা হোটেলে শেয়ার, গাজীপুর, কক্সবাজার, গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে শত শত বিঘা জমির খবর, এসবের বেশিরভাগই অস্বীকার করেন বেনজির। তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বলছে, সাবেক আইজিপি বেনজিরের বৈধ আয়ের সাথে সম্পদের সামঞ্জস্যতা খুঁজতে হবে। অসামঞ্জস্য হওয়ার কারণে তিনি অপরাধ করেছেন বলে চিহ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে তাকে জবাবদিহিতে আনতে হবে। সেই কারণে কিন্তু পুরো বিষয়টি, কিন্তু বাস্তবে সেটা আমরা কতটুকু দেখতে পাবো সেটা দেখার বিষয়। অভিযোগ যাই থাকুক না কেন, আদালতে উপস্থাপনযোগ্য তথ্য প্রমাণ পেলে কাউকেই ছাড় দেবে না দুদক। একইভাবে পর্যাপ্ত প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যায় না। বিভিন্ন তথ্য পাইয়ে পর্যালোচনা করে তারপরে যা অবস্থা হয়, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা করার প্রস্তাব করবে, তারপরে না হলে পরে তারা ফাইনাল রিপোর্ট দিবে। আর যদি মামলা প্রস্তাব করে কমিশন সেটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আবার শুরু হচ্ছে। সম্পদের বিষয়ে বেনজির আহমেদকেও ডাকবে দুদক। প্রয়োজনে অনুসন্ধান কর্মকর্তাদের মুখোমুখি করা হবে পরিবারের সদস্যদেরও। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানব সেবার নামে প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন ডিবি প্রধান। অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ, তাদের কিডনিসহ অঙ্গ প্রত্যঙ্গ চুরি ও বিক্রির অভিযোগ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। জাল ডেথ সার্টিফিকেট, জমি দখলের মতো গুরুতর সব অভিযোগও রয়েছে বৃদ্ধাশ্রমটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। অসহায় দুস্থ মানুষের সেবার আড়ালে তার নানা অপকর্মের অভিযোগ এখন নেট দুনিয়ায় ভাইরাল। আলোচনা সমালোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিতর্কের মধ্যেই গ্রেপ্তার করা হলো মিল্টন সমাদ্দারকে। নারী পাচার ও শিশু নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে দাবি গোয়েন্দা পুলিশের। আমরা আমাদের তদন্ত টিম সে কাজগুলি খোঁজ খবর নিচ্ছে, কাগজগুলি তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে। এই মামলা রুজু হবে, মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন, আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। মিল্টন এ পর্যন্ত 900 মরদেহ দাফনের দাবি করেছে। এ নিয়ে তদন্ত ও তার বিরুদ্ধে সব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছে ডিবি। তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব, যে লাশগুলি রাতে কেন উনি দাফন করতেন, তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের সিল স্বাক্ষর উনি নেন না কেন। ডিবি বলছে, নিজের প্রয়োজনে টর্চার সেলে মানুষকে এনে অত্যাচার করতেন মিল্টন, এমনকি নিজের বাবাকেও
পিটিয়ে অপকর্মের শুরু বলে দাবি গোয়েন্দা পুলিশের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় এই অধিবেশন শুরু হবে। দ্বিতীয় অধিবেশন চলবে 9ই মে পর্যন্ত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী গত 15ই এপ্রিল এই অধিবেশন আহ্বান করেন। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে সংসদ অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্য বিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতি মণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপিত হবে। জুনে দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এই দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না। এর আগে 30শে জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরু হয়, 5 মার্চ শেষ হয়। থাইল্যান্ড সফর নিয়ে আজ সকাল 11:30টায় গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে গত 24 এপ্রিল ব্যাংকক যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দুই দেশের সরকার প্রধান দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া দুদেশের কর্মকর্তাদের জন্য ভিসা ছাড়ের চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি LOI স্বাক্ষর হয়। সফরকালে থাইল্যান্ডের রাজা রানীর সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ব্যাংককে জাতিসংঘের এসকাপের 80তম অধিবেশনেও ভাষণ দেন তিনি। 6 দিনের সফর শেষে সোমবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। বিএনপি ধ্বংসের শত্রুর প্রয়োজন নেই, অভ্যন্তরীণ দ্বন্দ্বেই দলটির পতন ঘটতে শুরু করেছে। বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রমিক লীগের জনসভায় এই মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শ্রমিকদের অধিকার নিশ্চিতে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন আওয়ামী লীগের নেতারা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করে জাতীয় শ্রমিক লীগ। তীব্র গরমের কারণে বিকেল 3টার সমাবেশ প্রধানমন্ত্রীর নির্দেশে 1.5 ঘন্টা পিছিয়ে শুরু করা হয় বিকেল 4:30টায়। বক্তব্যে মে দিবসের ইতিহাস তুলে ধরার পাশাপাশি শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন অধিকার নিশ্চিতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। সমালোচনা করেন বিএনপি জামায়াতের। গার্মেন্ট সেক্টরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত আছে। রপ্তানি আয় সেটাও আজকে আমাদের শ্রমিক ভাইদের কল্যাণে অর্জিত হচ্ছে। বিএনপির দিন শেষ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেন নিজেদের দ্বন্দ্বেই দলটি ধ্বংসের মুখে। বিএনপির ভেতরই এখন যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট। এই বিএনপি ভাঙন আমরা চাই না, কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। তারেক রহমানের দুর্নিয়ন্ত্রিত রাজনীতি ব্যর্থ হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতারা এখন মঞ্চ থেকেও দৌড়ে পালায়। বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় হাসে। কিভাবে পল্টন থেকে বিএনপি নেতারা স্টেজ থেকে লাফাতে লাফাতে পালিয়ে গেল, বলল কি আওয়ামী লীগ পালাবার পথ পাবে না। ওবায়দুল কাদের বলেন মুখে গণতন্ত্রের কথা বললেও ফিলিস্তিনের পক্ষে ছাত্র আন্দোলন দমনে পুলিশি নির্যাতন চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আন্দোলনের জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু অতি বাম কিংবা অতি ডানরাই নয়, গোটা দেশের মানুষই সরকার পরিবর্তন চায়। এই মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ সরকার। রাজধানীতে শ্রমিক দলের সমাবেশে অন্য নেতারা বলেন আন্দোলনে পরাজয় হয়নি বিএনপির, জনগণ এখনো তাদের সঙ্গে রয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বুধবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করে শ্রমিক দল। ঢাকার পাশাপাশি আশপাশের জেলা থেকেও সংগঠনটির নেতাকর্মীরা যোগ দেন সেখানে। বেলা 3টায় কর্মসূচির শুরুতে বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতারা। বিদ্যুৎ, গ্যাস ও
পানির দাম বৃদ্ধি করা চলবে না। জ্যেষ্ঠ নেতারা দাবি করেন আন্দোলন প্রশ্নে পরাজিত হয়নি তাদের দল, মানুষ এখনো বিএনপির সাথে আছে। বিএনপি চেষ্টার কমতি করে নাই। এই সরকার অত্যাচার অন্যায়ভাবে আমাদের আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার চেষ্টা করেছে, নিষ্ঠুরভাবে আন্দোলনকে দমন করেছে। বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়, এবং এ কারণে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাসনে দিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা পকেট ভারী করতেই তেল, গ্যাস সহ নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। দেশ চালাতে তারা পুরোপুরি ব্যর্থ। যখন আমরা দেখি যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন কি এমন ঘটল যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাদের সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না কি ঘটেছে, অথবা বুঝে না আমাদের ভান করেন। সমাবেশের পর নয়াপল্টন এলাকায় শোভাযাত্রা করে শ্রমিক দল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসা থেকে বের হন তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ মেনে বিএনপি নেত্রীকে এভারকেয়ারে ভর্তি করা হয়েছে। সেখানে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে, তবে কৃত্রিম লিভার সংযোজনের জন্য খালেদা জিয়াকে ফের বিদেশে নেয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার, কিডনি, ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। সবশেষ গত ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় দুদিন ধরে পরীক্ষা নিরীক্ষা চলে। চিকিৎসকরা বলেছেন যত দ্রুত সম্ভব ওনাকে দেশের বাইরে লিভার রিপ্লেসমেন্ট, লিভার ট্রান্সপ্লান্টেশন অথবা আর্টিফিশিয়াল লিভার রিপ্লেসমেন্টের যে ব্যবস্থা, সেই সব সুযোগ যে সমস্ত দেশে আছে, বিশেষ করে জন হপকিন্সের মেডিকেল টিমও গত কয়েকদিন আগে তাদের সাথেও আমাদের মেডিকেল বোর্ডের মিটিং হয়েছিল। সেখানেও ওনারা একই জিনিস বলেছে যে তোমরা যত দ্রুত আনলে। প্রশাসনের নির্দেশ থাকলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হল ছাড়েনি শিক্ষার্থীরা। উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে বিশ্ববিদ্যালয় বন্ধের প্রতিবাদে বুধবার দিনভর বিক্ষোভ করেন তারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর শিক্ষক সমিতির দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরে। এর জেরে সবশেষ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। হল ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের, তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রম চলমান থাকবে বলে নোটিশে বলা হয়। কিছু শিক্ষার্থী যে শিক্ষকদের উপরে হামলা করেছে সেটার ব্যাপারে একটা তদন্ত কমিটি, আরেকটা হলো শিক্ষক সমিতির সাথে প্রশাসনের যে দ্বন্দ্ব চলছে সেটা কিভাবে বন্ধ করা যায়, এবং সেই বিষয়ে শিক্ষক সমিতির সাথে আলোচনা করে আমরা অতি শীঘ্রই আশা করি এই সমস্যার সমাধান করতে পারব। শিক্ষক সমিতির নেতাদের অভিযোগ, শিক্ষকদের আন্দোলন বহিরাগতদের দিয়ে থামিয়ে দিতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষক হিসেবে শঙ্কিত আমার ছাত্রছাত্রীদেরকে আমরা অনুরোধ করব তারা যেন হল লিভ না করে, কারণ হল থেকে চলে গেলে এখানে যে সকল বহিরাগত সন্ত্রাসী আছে তারা হলে অবস্থান করবে। এদিকে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বুধবার সকালে সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ ও বাংলা বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদা ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ করে। তাদের অভিযোগ, উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান হয়, কিন্তু ওনারা আলোচনা না করেই সরাসরি ক্লাস বর্জন, পরীক্ষা বন্ধ, এরপরে বিশ্ববিদ্যালয় বন্ধ, এগুলো আসলে কোনো সমাধান হতে পারে না। প্রশাসন এবং শিক্ষক দুইটা দল হয়ে গেছে। এখন চাইলে ওনারা নিজেদের মধ্যে সমাধান করতে পারতো, ওনারা সেটা না করে সকল শিক্ষার্থীদেরকে একটা মূল একটা সমস্যার মধ্যে ফেলে দিছে। গত ২৮ এপ্রিল উপাচার্য তার দপ্তরে প্রবেশের সময় শিক্ষক সমিতির সদস্যদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই পক্ষে থানায় ২টি অভিযোগ দায়ের করে। এসব ঘটনা তদন্তে ২টি নিরপেক্ষ কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এপ্রিল জুড়ে তাপপ্রবাহে একের পর এক রেকর্ড করেছে চুয়াডাঙ্গা। টানা ২০ দিন সহ ২৬ দিন ছিল তাপপ্রবাহ। বনভূমি ও পর্যাপ্ত জলাশয় না থাকা সহ সমতলে লু হাওয়া বয়ে যাওয়ায় জেলা জুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
এপ্রিলের শেষ দিনে জেলার সর্বোচ্চ তাপমাত্রা 43.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এপ্রিলের প্রথম দিন থেকে তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়। মাঝে 7 থেকে 10 তারিখ 4 দিনের বিরতি। এরপর 11 থেকে 30 তারিখ পর্যন্ত টানা 20 দিন মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে জেলার উপর দিয়ে। তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বেড়েছে রোগী। হিট স্ট্রোকে মারা গেছেন অন্তত 4 জন। ঘরের ভিতরে যাচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে কি আমাদের বেডশিট পর্যন্ত পুরো গরম, যে সেখানে যে আমরা একটু বসবো বা একটু শোবো, পানি খেতে যাচ্ছে, পানি অনবরত তুলেই যাচ্ছে, তারপরও কিন্তু পানি গরমই। কিছু তো করার নেই, এখন আল্লাহ পাক একটু বৃষ্টি দিলে ভালো হইতো। এপ্রিলের শেষ সপ্তাহে গরমের তীব্রতা বেড়ে যায়। 26 ও 27 তারিখে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মাসের শেষ দিনে হয় নতুন রেকর্ড, জেলার সর্বোচ্চ তাপমাত্রা 43.7 ডিগ্রি সেলসিয়াস। 11 এপ্রিল থেকে প্রথমে মৃদু, তারপরে মাঝারি এবং আস্তে আস্তে 16 এপ্রিলের পরে তীব্র তাপপ্রবাহ রূপ নেয় এবং পুরো এপ্রিল জুড়েই এটা অব্যাহত থাকে। কর্কট ক্রান্তি রেখা সংলগ্ন চুয়াডাঙ্গায় বনভূমি ও পর্যাপ্ত জলাশয় না থাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের সমতল থেকে আসা লু হাওয়ার কারণে গরম বেশি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গাছপালা কেটে ফেলা হয়েছে, নগরায়ন করতে যেয়ে রাস্তাঘাট নতুন নির্মাণ করতে যেয়ে বনায়ন করার কমে গেছে, ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর সর্বশেষ কারণটা হলো এখানে জলাধার নাই বললেই চলে, একেবারেই জলাধার কমে গেছে। যেগুলো খাল বিল অবশিষ্ট আছে সেগুলো কোথাও পানি নাই। এপ্রিল জুড়ে জেলায় মাত্র একদিন বৃষ্টি হয়েছে 1.6 মিলিমিটার, যা তাপমাত্রা কমাতে তেমন কোনো অবদান রাখতে পারেনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতির বিষয়ে আরও জানাতে বা চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, আমরা প্রতিবেদনে দেখলাম চুয়াডাঙ্গায় চরমভাবাপন্ন আবহাওয়ার কারণগুলোর মধ্যে বনভূমি, জলাশয় কমে যাওয়ার মতো বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এই অবস্থা কাটাতে স্থানীয় পর্যায়ে কোনো উদ্যোগ চোখে পড়েছে কি? স্থানীয় পর্যায়ে উল্লেখযোগ্য উদ্যোগ এখনো পর্যন্ত চোখে পড়েনি, তবে মাঝে মধ্যে যে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন পরিবেশ নিয়ে কাজ করে এমন সংগঠনগুলো, তারা হচ্ছে বৃক্ষরোপণ এবং জলাশয়ের পানি ধরে রাখার এইসব বিষয়ের প্রতি উদ্যোগের কথা বলছে এবং মানুষকে এই বিষয়ে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য এগিয়ে আসার কথা বলছে। কিন্তু বাস্তবতা ভিন্ন, বাস্তবতা একেবারেই এ বিষয়ে দীর্ঘদিনের কোনো উদ্যোগ না থাকার কারণেই মূলত চুয়াডাঙ্গা আজকের এই অবস্থানে এসেছে। চুয়াডাঙ্গাতে আপনি জানেন যে এপ্রিলের শুরুর দিক থেকেই কিন্তু এবছর তীব্র, মাঝারি, মৃদু এবং কখনো কখনো অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে দিয়ে পুরো মাসটি গেছে। মে মাসের প্রথম দিনটিও একইভাবে গেছে। আজকের সকালটিও শুরু হয়েছে তীব্র রোদের তাপের মধ্যে দিয়ে এবং যেটা আশঙ্কা করা হচ্ছে আজকে, সেটা হলো যেহেতু পেছনের দিনগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র রোদের তাপ থেকেছে, আজকের দিনটিও ব্যতিক্রম হবে না। তার কারণ আজকে সকালেই সূর্য উঁকি দিয়েছে এবং গনগনে আকার ধারণ করছে। ক্রমান্বয়ে বেলা বাড়লে রোদের তাপ আরো বেড়ে যাবে এবং রোদের তাপ বাড়লেই সঙ্গত কারণে মানুষের গরমের কষ্টটা বেড়ে যাবে। তো এই অবস্থার ভেতরে আমরা কেন এই অবস্থার ভেতরে চুয়াডাঙ্গাবাসী, এ ব্যাপারে আমরা বিভিন্ন পরিবেশবিদদের সাথে কথা বলেছি। তারা একটি কথাই বলছেন যে কর্কট ক্রান্তি রেখা চুয়াডাঙ্গার উপর দিয়ে গেছে এবং এখানে ভারতের সমতল ভূমিগুলো ওইদিকে ভারত অংশে উত্তপ্ত হয়ে গেলে তার লু হাওয়া প্রবেশ করে, চুয়াডাঙ্গা হচ্ছে তার প্রবেশ দ্বার। তো সব মিলিয়ে অন্যান্য আরো যেসব কারণ থাকে সেসব মিলিয়ে চুয়াডাঙ্গা আসলে চরম ভাবাপন্ন একটি জেলা, যেখানে শীতের সময় তীব্র শীত এবং গরমের সময় তীব্র গরম। সামনের দিনগুলোতে এই বিষয়গুলোতে আলোকপাত করবে। চুয়াডাঙ্গা থেকে তীব্র তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর। দেশজুড়ে টানা তাপপ্রবাহ থেকে শিগগিরই স্বস্তি মিলছে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ থেকে ঢাকা সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হলে দিনের তাপমাত্রা কমবে, আর রোববার থেকে সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। পরবর্তী 5 দিন দেশে স্বস্তিদায়ক তাপমাত্রা বিরাজ করবে। গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশে তীব্র গরমে দুর্বিষহ জনজীবন। জীবিকার তাগিদে তীব্র উত্তাপের মধ্যেই কাজ করছে খেটে খাওয়া মানুষেরা। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না মানুষ।
বিভিন্ন জেলায় হিট স্ট্রোকে মারা গেছেন বেশ কয়েকজন। প্রচন্ড গরম, ইনকামও কমছে, আপনার এই রোদের মধ্যে কাজ কামও বেশি করুন না। বাইরে বের হব, ছাতা ছাড়া তো কোনো পর্যায়ে সম্ভব না। এমন রোদ, উপরে তাপ, আবার নিচে যে তাপটা পড়তেছে তাপটা উঠতেছে, কিছু করার নেই, ছাতা ছাড়া কোনো উপায় নেই। প্রচন্ড রকমের গরম, কিন্তু তারপরেও আমরা কেউই শখের বসে রাস্তায় বের নেই, যার যার কাজের জন্য বের হয়েছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানী ও আশেপাশের এলাকায় সামান্য সময়ের জন্য বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা তেমন স্বস্তিদায়ক হবে না। ঢাকা বা এর আশেপাশে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, সেটা দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা ঢাকা বা এর আশেপাশে তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার থেকে সারা দেশে বৃষ্টি শুরু হলে থামবে তাপপ্রবাহ, কয়েকদিন স্বস্তিদায়ক তাপমাত্রা বিরাজ করবে। সারা দেশব্যাপী তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং পরবর্তীতে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 5 তারিখের দিকে সবচেয়ে সারা দেশব্যাপী বৃষ্টিপাতের কারণে মানুষের তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে। এই বৃষ্টিপাতটা আরও কিছুদিন কন্টিনিউ করবে, অর্থাৎ 4-5 দিন আরও কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। এদিকে চলমান তাপপ্রবাহের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় নতুন করে আরও 2 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উত্তর পূর্বাঞ্চলের সব প্রধান নদ নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী 48 ঘন্টার মধ্যে এসব এলাকায় নদীর পানি বিপদসীমার উপরে উঠে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এ বিষয়ে সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বন্যার হুমকি মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এতে বলা হয়, উত্তর পূর্বাঞ্চলীয় জেলাগুলোর নদীগুলোতে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা বেশ কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি করছে। নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার সহ ঝুঁকিপূর্ণ এলাকায় নদীগুলো দ্রুত প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে। আগামী 48 ঘন্টায় সীমান্তবর্তী জেলাগুলোতে প্রাক বর্ষার পানি প্রবাহ অতিক্রম করতে পারে। সীমান্ত লাগোয়া ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে রোববার থেকে সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীতেও অতি উষ্ণ গ্রীষ্মকাল চলমান থাকলে মোকাবেলায় লাগবে অন্যান্য দুর্যোগের মতো পূর্ব প্রস্তুতি। আর এই তাপপ্রবাহের আওতায় 70% মানুষই পড়বে বলে অনেকেই বলছেন কৃত্রিম বৃষ্টি, ক্লাউড সিডিং এর কথা। তবে এক্ষেত্রে বড় পরিসরে গবেষণার প্রয়োজন বলছেন আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকেরা। নইলে রয়েছে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। এপ্রিলে শুরু হওয়া তাপপ্রবাহ থাকছে মে মাসেও। এরই মধ্যে 1 মাসে দেশের গড় তাপমাত্রা প্রথমবারের মতো উঠেছে 37 ডিগ্রি সেলসিয়াসে। 76 বছরেও এত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহের রেকর্ড নেই। উত্তর পশ্চিম দিক থেকে ঢোকা এই তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে দেশের প্রায় সব জেলায়। এতে উচ্চ ঝুঁকিতে 21 জেলার অধিবাসীরা। এই অতি উষ্ণ গ্রীষ্মকাল যদি প্রতি বছর আসে, তা মোকাবেলায় লাগবে পূর্ব প্রস্তুতি। সে প্রসঙ্গে সামনে আসে কৃত্রিম বৃষ্টিপাত ও ক্লাউড সিডিং প্রসঙ্গ। এই নিয়ে আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক বলছেন, এই প্রক্রিয়ায় সিলভার ও পটাশিয়াম আয়োডাইড ও কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তাই বাংলাদেশে ক্লাউড সিডিং করতে গেলে চীনে ব্যবহৃত প্রযুক্তির সঙ্গে সমন্বয় করতে হবে। আমাদের এই বৃহৎ অঞ্চলে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে যদি বৃষ্টিপাত ঘটানো হয়, তাহলে তার বিরূপ প্রক্রিয়া অ্যানালাইসিস করতে হবে। ক্লাউড সিডিংয়ের ক্ষেত্রে চীন সবসময় এইসব কাজ করে থাকে। প্রযুক্তিগত উৎকর্ষতা এবং তার গ্রহণযোগ্যতা এবং তার ভেরিফিকেশন এবং যাচাইকরণের ক্ষেত্রে তাদের সাথে আমাদের বসা উচিত। এর বিপদের দিকটাও সামনে আনেন গবেষকেরা। তারা বলছেন, কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর আগে গাঙ্গেয় এ বদ্বীপ অঞ্চলের পরিবেশ প্রতিবেশের উপর কী প্রভাব পড়বে তা আগে খতিয়ে দেখতে হবে। এছাড়া সস্তা ও বেশি কার্যকর বলে এতে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ ব্যবহার করা হয়, যা পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর। ন্যাচারাল তুলনায় এটা খুবই অল্প এবং ইফেক্টিভ হয় না, এবং এর জন্য অনেক খরচ। আবার হলো গিয়া কি দিয়ে ক্লাউড আপনি করতেছেন সেটার উপর নির্ভর করে। একসময় একটা কথা ছিল যে সালফার ডাইঅক্সাইড, কিন্তু সেটা আবার অন্য সাইড ইফেক্ট আছে, যার জন্য ক্লাউড সিডিংটা আমার মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশ চিন্তা করা উচিত। প্রকৃতিকে আরো খোঁচাখুচি করে, প্রকৃতির জয়ের মধ্যে দিয়ে, নিজের বীরত্বর মধ্যে দিয়ে যে প্রকৃতি তোষণ হয় না এবং তার বিপরীতে প্রকৃতি কীভাবে প্রতিশোধ নেয়, এইরকম একটা পর্যায়ে এই ক্লাউড সিডিংয়ের মতো চিন্তা থেকে আমরা অনেক দূরে থাকতে চাই। 1946-এর 13 নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম বৃষ্টি নামানো হয় ক্লাউড সিডিংয়ের মাধ্যমে। সবচেয়ে বেশি কৃত্রিম বৃষ্টিপাত ঘটায় বিশ্বের চীন। এছাড়া মালয়েশিয়া, অস্ট্রেলিয়া সহ এ পথে হাঁটছে
মধ্যপ্রাচ্যের কিছু দেশ। কোনো একটি এলাকায় এর মাধ্যমে বার্ষিক গড় বৃষ্টিপাত 10 থেকে 20 ভাগ বাড়ানো সম্ভব। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র তাপপ্রবাহে বাগান থেকে ঝরে পড়ছে লিচুর গুটি। ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন লিচু চাষিরা। অনেক বাগানই হয়ে পড়ছে লিচু শূন্য। গাছে কীটনাশক, বিভিন্ন অনুখাদ্য প্রয়োগেও মিলছে না প্রতিকার। লিচুর গুটি রক্ষায় নিয়মিত পরিচর্যার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। তীব্র তাপপ্রবাহে দিনাজপুরের বাগানগুলো থেকে ঝরে পড়ছে লিচু। গুটি ঝরে পড়ায় অনেক বাগানই এখন লিচু শূন্য। 3টা বাগানে নেওয়া আছে 8 লাখ, মনে করো ঝরে তো পড়ে গেছে, এখন তো লিচু নাই। মুকুট আসছিল, সব জ্বলে গেছে, আর এবার আশা করা যায় না যে ভালো মতো লিচু হবে। বৈশাখের খরতাপে পড়ছে রাজশাহী। বাগানগুলো লিচুর মুকুলে ছেয়ে গেলেও এখন ঝরে পড়ছে গুটি। এতে শঙ্কিত হয়ে পড়ছে বাগান মালিকরা। বাড়তি পরিচর্যাতেও মিলছে না প্রতিকার। পানি দিছি, প্রচণ্ড রোদ খরার কারণে আমাদের গাছের লিচু ঝরে যাচ্ছে। তাপপ্রবাহে গুটি ঝরে পড়ায় পাবনার বাগানগুলো লিচু শূন্য হয়ে পড়েছে। ফলন নিয়েও চরম দুশ্চিন্তায় বাগান মালিক ও চাষিরা। এইবার প্রচুর পরিমাণে ময়লাই ছিল, কিন্তু ময়লাসে কি লাভ হলো। নাটোরের শিলাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহের কারণে গাছ থেকে ঝরে পড়ছে লিচু। এতে বড় অঙ্কের ক্ষতির মুখে বাগান মালিকরা। আমি ঋণ পাতি করে কিনছি, সেই ঋণ আলাদা এখন চাপ দিচ্ছে, আমি ঋণ দিব কোথা থেকে। প্রতি বছরে যা পাওয়া যায় এবার তার 10 বছর ভিতরে এরকম হয়নি আর কি আমাদের। গুটি ঝরে পড়ার পাশাপাশি শুকিয়ে তামাটে রং ধারণ করেছে লিচু। যেখানে যতটুকু পারবো আমরা সেচের মাধ্যমে মাটিতে রসের ব্যবস্থা করব। পাশাপাশি যদি আমরা লিচু গাছে যদি মালচিং করে দিতে পারি, কিছু খড় টড় দিয়ে একবার সেচ দিয়ে, তারপরে সেক্ষেত্রে অনেকটা আমরা সেক্ষেত্রে কিছুটা এই বিভিন্ন সমস্যা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। লিচু রক্ষায় নিয়মিত পরিচর্যার পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে বা নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, তাপপ্রবাহে নাটোরে কি পরিমাণে লিচু বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো তথ্য পাওয়া গেছে কি? নাটোর জেলার মধ্যে কিন্তু নাটোরের গুরুদাসপুর উপজেলাতেই আসলে লিচুর জন্য বিখ্যাত। এখানে কিন্তু প্রায় 80% মানুষ কিন্তু আসলে লিচুর আবাদ করে। যে আমি যদি এখন দেখাই যে আমাদের এই লিচু বাগানের সর্বশেষ কি অবস্থা, যে আসলে প্রচন্ড তাপদাহের কারণে এখানে কিন্তু অধিকাংশ গাছে কিন্তু লিচু সেইভাবে আসেনি, খুবই অল্প পরিমাণে লিচু এসেছে। তারপরেও যে পরিমাণে লিচুগুলো এসেছিল তার থেকেও অধিকাংশ লিচু কিন্তু খরার কারণে আসলে গুটি পড়ে গেছে। তবে এখন পর্যন্ত আমরা যে বাগানে যে অবস্থা দেখেছি যে লিচু গুটি পড়ে গেছে, তারপরেও কৃষকেরা নিজস্ব সেচ ব্যবস্থার মাধ্যমে যে লিচুগুলো রাখার চেষ্টা করেছিল, আসলে সেই লিচুগুলো কিন্তু এখন সঠিক ফল পরিমাণে পরিপুক্ত হয়নি। আসলে এখন যে লিচুর সাইজ যেরকম হওয়ার কথা ছিল তার থেকে কিন্তু অর্ধেক লিচু আসলে এখন হয়েছে, এরকম কিন্তু অভিযোগ আমাদের কাছে কৃষকরা করছেন। তবে আমি কিন্তু কৃষকদের সাথে কথা বলার পাশাপাশি কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথেও কথা বলেছিলাম যে এই নাটোরের যে 80% লিচু কিন্তু এই গুরুদাসপুরে হয়, এখান থেকে কিন্তু আসলে দেশের বিভিন্ন স্থানে এই লিচুগুলো সরবরাহ করে। এই লিচু যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আসলে কৃষকেরা এবং কৃষি বিভাগ দুজনেই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হবেন এবং মানুষের কিন্তু লিচু চাহিদা অনেকাংশে কিন্তু আসলে মেটাতে পারবে না। এই বিষয়ে কৃষি বিভাগের কি মতামত এটা জানতে আমি কৃষি বিভাগের সাথে কথা বলছিলাম। তারা কিন্তু আমাদেরকে বলছে আসলে লিচু বাগানটাকে সম্পূর্ণ নিজস্ব সেচের ব্যবস্থা যদি নিয়ে আসা যায় তাহলে আসলে লিচু কিছুটা তারা কৃষকেরা রাখতে পারবে। আসলে লিচু বাগান কিন্তু আসলে যেহেতু লিচু গাছটা টবে হয় না, এটা জমিতে হয়, যার কারণে আসলে নিজস্ব সেচ ব্যবস্থা দিয়ে যদি এই লিচু বাগান পানি দিয়ে ভিজিয়ে রেখে বা কীটনাশক ব্যবহার করে যে এত খরচ করে যদি লিচুটা রাখা হয় তাহলে লিচুর যে দাম থাকে প্রতি বছর অন্যান্য বছর সেই তুলনায় কিন্তু আসলে লিচুর দাম ডবলের থেকে অনেক বেশি পড়বে বলে চাষিরা আমাদেরকে জানিয়েছেন। কারণ 1 বিঘা জমিতে কি লিচু জমিতে চাষ দিতে গেলে প্রায় সর্বনিম্ন যদি কোথাও লাগে তো 15 থেকে 1800 টাকা লাগে। সেই হিসাবে আসলে লিচুর দামের সাথে যে খরচের তারতম্য থাকবে সেই হিসাবে তারা আসলে চায় কৃষকরা সেই লিচু সেইভাবে আবাদ করবেন এবং তাদের খরচও করবে না বলে আমাদেরকে জানিয়েছেন। গরমে ঝরে পড়ছে লিচু, এ বিষয়ে নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে 2013 সাল থেকে প্রতি বছর পানি কমছে পদ্মায়। এই সংকটের কারণে রাজশাহীতে 2011 সালে করা একটি শোধনাগার বছরের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। এমন বাস্তবতার মাঝে গোদাগাড়ি পয়েন্টে 4.5 কোটি টাকার বেশি ব্যয়ে আরও একটি শোধনাগার করা হচ্ছে। এটিও ভবিষ্যতে কার্যকর থাকবে না বলে আশঙ্কা সুশীল সমাজের প্রতিনিধিদের।
পানি উন্নয়ন বোর্ডের হিসেবে 2013 থেকে 23 সাল পর্যন্ত পদ্মায় পানির উচ্চতা কমেছে 10 মিলিমিটার। ভারতের সঙ্গে এই নদীর পানি বন্টন চুক্তি শেষ হচ্ছে 2025 সালে। এতে নদীর উচ্চতা আরও কমে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। শুকনো মৌসুমে নগরীতে প্রতিদিন পানির চাহিদা 13 কোটি লিটার। ওয়াসা যোগান দেয় 10 কোটি 70 লাখ লিটার। ঘাটতি পূরণে পদ্মা নদীর গোদাগাড়ি পয়েন্টে চীনের সঙ্গে যৌথ শোধন প্রকল্প করছে বাংলাদেশ, যার খরচ 4,500 কোটি টাকার বেশি। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে পরে এখন যে আমাদের গ্রাউন্ড ওয়াটারের যে চাহিদাটা আছে, বিশেষ করে গ্রাউন্ড ওয়াটারের যে সমস্যাটা আছে, সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটারে প্রতিনিয়ত ডিক্লাইন করছে, পানির স্তর নিচে নেমে যাচ্ছে। নিরাপদ পানি, যেটি আমাদের এসডিজির লক্ষ্যমাত্রা আছে, সেটি পূরণ করতে আমরা সক্ষম হব। তবে এর আগেও ওয়াসার 100 কোটি টাকার প্রকল্প খুব একটা কাজে না আসার অভিযোগ রয়েছে। এতে আস্থা কমেছে নাগরিকদের। পদ্মায় পানি কমতে থাকায় নতুন প্রকল্প নিয়েও আশাবাদী হতে পারছেন না সুশীল সমাজের প্রতিনিধিরা। 26 সালে কিন্তু এই পানি চুক্তি, যেটা ফারাক্কা চুক্তি, সেটা কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় যে এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া অন্য কিছু না। ওয়াসা পানির বিল বাড়িয়েছে, বুঝতে পারছেন, কিন্তু ওদের যে সেবা দেওয়ার কথা ছিল আমাদের নাগরিক সমাজের কাছে, সেই সেবা নাগরিকরা আসলে পাচ্ছে না। কারণ এখনও ওই পানি ওই আগের মতোই, আগে যে সেবা মানে পানির দাম বাড়ানোর আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় রয়ে গেছে। 2011 সালে রাজশাহী শ্যামপুরে 103 কোটি টাকা ব্যয়ে একটি শোধনাগার করে সরকার। তবে পদ্মায় পানি সংকটে বছরের বেশিরভাগ সময় সেটি বন্ধ থাকে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, সুশীল সমাজের প্রতিনিধিরা যেমনটি বলছেন যে নতুন পানি শোধন প্রকল্পের কার্যকারিতা থাকবে না, এমন আশঙ্কার বিষয়ে ওয়াসার কোনো মতামত কি পাওয়া গেছে? দেখুন, ওয়াসা কিন্তু বরাবরই আশাবাদী থাকে। এর আগেও কিন্তু ওয়াসা রাজশাহী শ্যামপুরে যে 103 কোটি টাকা ব্যয়ে যে পানি শোধনাগারটি নির্মাণ করেছিল, সেখানেও কিন্তু তারা বলেছিল যে এই পানি শোধনাগারটি নির্মাণ হলে রাজশাহী নগরবাসীর যে পানির চাহিদা রয়েছে, সেটি কিন্তু পুরোপুরি চাহিদা পূরণ করার পাশাপাশি উদ্বৃত্ত পানি দিয়ে আশেপাশে এলাকার, অর্থাৎ আশেপাশে যে পৌরসভাগুলো রয়েছে, সেগুলো তো তারা পানি সরবরাহ করতে পারবে। কিন্তু দেখা গেছে যে পদ্মায় পানি না থাকায় সেটি কিন্তু বছরের অধিকাংশ সময় এই পানি শোধনাগারটি বন্ধ থাকে। অর্থাৎ তারা যে কখনোই এটি নির্মাণের পর থেকে, অর্থাৎ 2011 সালের পর থেকে এই শোধনাগারটি কখনোই পূর্ণাঙ্গরূপে চালু হতে পারেনি। কখনো ওয়াসার পক্ষ থেকে বলা হয়েছে যান্ত্রিক ত্রুটি, আবার কখনো দেখা গেছে যে পদ্মায় পানি নেই, অর্থাৎ মূল উৎস মুখে যখন পানি থাকবে না তখন পানি শোধনাগারটি পানি পাবে না, যার ফলে পানি শোধন করে তারা কিভাবে নগরবাসীকে দিবে, এই বিষয়টি কিন্তু দাঁড়িয়েছে। ঠিক এর পরে এখন ওয়াসায় যে প্রকল্পটি নিয়েছে রাজশাহী গোদাগাড়িতে, সেটি 4,500 কোটি টাকার একটি প্রকল্প, যেটি বাস্তবায়ন করছে চীন এবং বাংলাদেশ যৌথভাবে। এর অধিকাংশ, অর্থাৎ অর্ধেকের বেশি অর্থায়ন করছে চীন এবং বাকি অর্থায়ন করবে বাংলাদেশ। এখন প্রসঙ্গ হচ্ছে যে পয়েন্টে করা হচ্ছে, সেই পয়েন্ট থেকে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প রয়েছে, সেই সাথে বিএমডিএ অর্থাৎ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রকল্প রয়েছে। তারপরে এখন ওয়াসা কিন্তু আরেকটি প্রকল্প নিতে গেছে। অর্থাৎ নদীর একটি পয়েন্টে, গোদাগাড়ির এই পয়েন্টে কিন্তু এখানে 3টি সংস্থা তাদের প্রকল্প চালু করতে যাচ্ছে, যার ফলে এইখান থেকে যে পানিটা রয়েছে সেখান থেকে কতটুকু ওয়াসা এখান থেকে সফলতা হবে সেটি নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছেন। এর সাথে যারা সংশ্লিষ্টরা রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তারা কিন্তু বারবার একটি কথা বলছিলেন। সেই সাথে পদ্মার পানির যা অবস্থা, কারণ আমরা দেখেছি যে গঙ্গা চুক্তির ফলে পদ্মা যে 35,000 কিউসেক, অর্থাৎ প্রথম শুষ্ক মৌসুমে 5 মাস পদ্মা যে 35,000 কিউসেক পানি পাই, সেই পানিটি পদ্মার জন্য খুব একটা যথেষ্ট নয়। এটি কিন্তু যারা নদী গবেষকরা রয়েছেন তারা বরাবরই বলছেন, যেখানে পদ্মায় তার পরিপূর্ণ পানি পাই না, সেখান থেকে পদ্মার পানি নিয়ে পানি শোধনাগার নির্মাণটি কতটুকু যৌক্তিকতা দেখা দিবে সেটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন দেখা দিয়েছে। এখন অপেক্ষা হচ্ছে যে ওয়াসা যে 4,500 কোটি টাকার প্রকল্প নিয়েছে, সেটি নিয়ে তারা কতটুকু সফল হতে পারেন বা নগরবাসী কতটুকু উপকৃত হতে পারে। নতুন পানি শোধন প্রকল্পের আশঙ্কা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। ব্রিজ নির্মাণে ধীরগতির কারণে ভোগান্তিতে বগুড়া ও গাইবান্ধার 6টি উপজেলার মানুষ। বগুড়ার করতোয়া নদীর ওপর ফতে আলী সেতু নির্মাণ না হওয়ায় বাঁশে সেতু দিয়েই পারাপার করতে হচ্ছে। আর যানবাহন ও পণ্য যাচ্ছে অনেকটা পথ ঘুরে। দুর্ভোগ কমাতে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর। বগুড়া শহরের মাঝ দিয়ে প্রবাহিত করতোয়া নদীর উপর ফতে আলী সেতু নির্মাণ কাজ শুরু হয় গত বছর মে মাসে। আগামী জুনের আগেই নির্মাণ শেষ হবার কথা থাকলেও তা হচ্ছে না।
সময় মতো সেতুর কাজ শেষ না হওয়ার ফলে গাইবান্ধার সাঘাটা উপজেলার মতোই বগুড়ার সোনাতলা, গাবতলী, সারিয়াকান্দি, ধুনট ও সদর উপজেলার প্রায় 2 লাখ মানুষকে নরবরে বাঁশের সেতু দিয়েই চলাচল করতে হচ্ছে। দেখা যাচ্ছে অনেকদিন ধরে এই ব্রিজ হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। এই কষ্টের মধ্যে কিছুদিন পর বর্ষাকাল আসবে, বর্ষাকালে আরো বেশি কষ্ট। ব্রিজটা সম্পূর্ণ করার জন্য আমরা আবেদন রাখছি, যারা প্রকল্প হাতে নিয়েছেন তাদের কাছে এই ব্রিজটা যেন জরুরি ভিত্তিতে আমাদের সাহায্যের জন্য এই ব্রিজটা যেন উন্নয়ন হয়। ব্রিজের পাশে যে ডাইভারশন যে ব্রিজটা দেওয়া হয়েছে, বাঁশের ব্রিজ, এটা অত্যন্ত রিস্কি। এমনও হতে পারে যে বন্যার সময় এই ব্রিজ ভেঙে গেলে পারে মানুষের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। 1 বছরে মাত্র 6টি পিলার হয়েছে, সেই 6টি পিলারের মাত্র কিছু অংশ হয়েছে। কর্মকর্তারা বলছেন 226 ফুট দৈর্ঘ্য এবং 40 ফুট প্রশস্ত সেতুটির নির্মাণ শুরুর পর কিছু সমস্যা দেখা দেয়। এবছরের মধ্যেই ফতেয়ালী সেতুর নির্মাণ কাজ শেষ হবে জানালেন প্রকৌশলী। মূলত ল্যান্ড অ্যাকুইজিশনের একটা চ্যালেঞ্জ ছিল, সেই অ্যাকুইজিশনের কাজও আমরা শেষ করেছি এবং আমরা অধিগ্রহণকৃত জমির উচ্ছেদ আমরা এই গত রমজানের মধ্যে আমরা করেছি। এখন ফতেয়ালী এন্ডের যে অ্যাপার্টমেন্ট এবং পাইলের যে কাজটা আছে সেই কাজটা আমরা অতি শীঘ্রই শেষ করব। প্রায় 38 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দৃষ্টিনন্দন এই সেতুর নকশা করা হয়েছে রাজধানীর হাতিরঝিলের সেতুর আদলে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এলডিসি উত্তরণের পর দেশের রপ্তানি কমতে পারে সর্বোচ্চ 14%। বিভিন্ন দেশে শুল্ক আরোপের ফলে রপ্তানি কমার আশঙ্কা করছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। দেশের রপ্তানি খাতের বৈচিত্র্য ও করণীয় নিয়ে প্রকাশিত এডিবির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এমন অবস্থায় দেশের রপ্তানির সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করে সংস্থাটি। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাবে বাংলাদেশ। এলডিসি থেকে বের হলে সবচেয়ে সমস্যায় পড়তে হবে রপ্তানি খাতকে। দেশের রপ্তানি খাতের বৈচিত্র্য নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রতিবেদনে বলা হয়, এলডিসি উত্তরণের পর বেড়ে যেতে পারে রপ্তানি পণ্যের শুল্কের হার। শুল্ক আরোপিত হলে রপ্তানি 5.5 থেকে 14% পর্যন্ত কমে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়, এলডিসি উত্তরণের পর কানাডায় পণ্য রপ্তানির ক্ষেত্রে 16% পর্যন্ত, ভারতে 8.6, জাপানে 8.7 ও চীনে রপ্তানির ক্ষেত্রে 7% শুল্ক আরোপিত হতে পারে। এছাড়া আমদানিতে ভারতের অগ্রাধিকার তালিকায় নেই এমন অনেক পণ্য আবারও নেতিবাচক তালিকায় ঢুকে যেতে পারে। দেশের রপ্তানি খাতে বৈচিত্র্য না আসার কারণ হিসেবে প্রণোদনা বৈষম্যের কথা বলছে এডিবি। তারা বলছে, বাংলাদেশ সরকার বিভিন্ন সময় রপ্তানি খাতে যে প্রণোদনা দিয়েছে তা অনেক ক্ষেত্রেই তৈরি পোশাক খাতকে উদ্দেশ্য করে প্রণয়ন করা হয়েছে। সংস্থাটির তথ্য অনুসারে 2000 থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশ তার জিডিপির মাত্র 1% মতো এফডিআই পেয়েছে। এডিবি বলছে, একদিকে বাংলাদেশে এফডিআই কম, অন্যদিকে বেশিরভাগ বিদেশি বিনিয়োগই তৈরি পোশাক খাত কেন্দ্রিক। রপ্তানি খাতের সক্ষমতা বাড়াতে মুদ্রার বিনিময় হার নির্ধারণে আরও দূরদর্শী হওয়ার পরামর্শ দিয়েছে এডিবি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 3 মাসে 767 পয়েন্ট হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। ধারাবাহিক দরপতনে বাজার মূলধন কমেছে প্রায় 86,000 কোটি টাকা। সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, মার্জিন ঋণযুক্ত বিও হিসাবে ফোর্সড সেল বেড়েছে। যদিও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বলছে, দরপতনের বাজারে ঋণের টাকা ফেরত পেতে এমন বিক্রি স্বাভাবিক। চলতি বছর 18 জানুয়ারি 35 কোম্পানি বাদে 321টির ফ্লোর প্রাইস তুলে নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পরের কার্যদিবসেই প্রায় সব শেয়ারের দরপতনে ডিএসির প্রধান সূচক কমে 116 পয়েন্ট। এরপরও কয়েকদিনের ব্যবধানে 2 দফায় আরও 29টির ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। এতে গত 3 মাসে দফায় দফায় সূচকের পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে 11 ভাগের বেশি। এ সময় ফোর্স সেল করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ তুলে নেয় হতাশ ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এই যে ধারাবাহিক পতন, এতে তো মনে হচ্ছে যে ফিরে দাঁড়ানোর কোনো উপায় তো দেখতেছি না, প্রতিদিনই মাইনাস হচ্ছে। প্রথম 5 থেকে 6 মিনিটে 20 পয়েন্ট প্লাস হয়ে গেল, কিন্তু পরবর্তী 3-4 মিনিটের মধ্যে দ্রুত এটা মাইনাসে চলে গেল। এটা কিভাবে সম্ভব যদি ফোর্স সেল ওইভাবে না হয়?
বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বলছে 2010 সালের পুঁজিবাজার ধসের ঘটনায় তারা ঋণের পুরো অর্থ ফেরত পায়নি। এবারও দরপতনে মার্জিন ঋণ নেওয়া অনেক হিসাবই ঝুঁকিতে পড়েছে। আজকে যেটা ফোরসেলে পড়ে নাই, কালকে যদি বাজার পড়ে তো সেটা ফোরসেলে আসাটা স্বাভাবিক। তো এই ফোরসেলটা আবার আপনি যে বন্ধ করে দিবেন সেটারও সুযোগ কম। কারণ কি, যারা ফাইন্যান্স করছে তারা তো বিভিন্ন ব্যাংক থেকে বড় করে ফাইন্যান্স করছে, তারা তো মার্কেট সিচুয়েশন কনসিডারেশন নেবে না, তারা অন টাইম রিপেমেন্টটা চাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, চলতি বছর মার্চ পর্যন্ত 3 মাসে নিট বিদেশি বিনিয়োগ ঋণাত্মক। সেই সঙ্গে ব্যাংকে সুদের হার বাড়ায় শেয়ার বাজারে তারল্য সংকট বেড়েছে বলে মত বিএসইসির এই কর্মকর্তার। ইন্টারেস্ট রেটটা বেশি হওয়ার কারণে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের যে অপরচুনিটি কস্ট সেটা অনেক বেড়ে গেছে, যে কারণে কিছু ফান্ড ক্যাপিটাল মার্কেট থেকে মানি মার্কেটে করছে, এর কারণে কিছুটা তারল্য সংকট দেখা দিছে। বিএসইসি বলছে, শেয়ার বাজারে শিগগিরই কয়েকটি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ আসবে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড সিএমএস এর যোগান দেবে 100 কোটি টাকা। উৎসাহিত করা হচ্ছে ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগও। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।